যখন মনে কোনো একটা ইচ্ছে জাগে আর সেই ইচ্ছেটা যখন পূরণ হয় তখন খুব আনন্দ হয় না? তখন মনে হয় না যে তাহলে হয়তো যেটাকে আমরা মন থেকে চাই, ওই যে শাহরুখ খানের একটা ডায়লগ ছিল না, মানে যেটা আমরা মন থেকে চাই সেটা আমরা নিশ্চয়ই পাই। তো সেটা কোনো না কোনোভাবে হয়তো পেয়েই যাই আমরা লাইফে। তো সেটাই আমার সাথে ঘটতে চলেছে। অ্যাকচুয়ালি আমি আবির চট্টোপাধ্যায়ের ভাজরি আংটি বলে একটা সিনেমা হয়েছিল, সেটা দেখেছিলাম। এটার থেকেও বেশি আমার ইন্টারেস্ট জেগেছিল যখন এটা আমি সানডে সাসপেন্সে শুনেছিলাম। সেই সময়টা থেকে জায়গাটার প্রতি আমার এত ভালোবাসা জন্মেছিল। জায়গাটা তোমরা যারা বাদশাহী আংটি দেখেছো হয়তো গেস করতে পারছো, তবে তোমাদেরকে একটু ধোয়ার সাথেই রাখি, তোমরা ভ্লগ দেখলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, সাথে তুলে দিতে যাচ্ছে আমার মা। আর তার সাথে মায়েরও কিন্তু একটা ইচ্ছে পূরণ হচ্ছে। মা আজ অনেকগুলো বছর পর তার বান্ধবীর বাড়িতে যাচ্ছে ঘুরতে। তার সাথে কথা হয়েছে এতদিন, সেই কলেজ লাইফ স্কুল লাইফের বান্ধবী, বিয়ের পরের এতগুলো বছর কেটে গেছে, তার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। লাস্ট 3 ইয়ার্স তার সাথে কন্ট্যাক্ট হচ্ছে শুধু ফোনে, কিন্তু এতদিনে মা সময় পেয়েছে যে একটু বেরিয়ে একটু নিজের মতন করে ঘুরে আসার। তো মা আর আমি একদম ফুল অ্যাটিটিউড নিয়ে আমাদের দুজনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে প্রায় 10টা 15 মতন, সকাল 10টা 15 মতন, আর ডেটটা হচ্ছে 30শে মার্চ। আমি বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে, আর কলকাতা স্টেশনে আমরা পৌঁছেও গেছি। এটা ছিল আমার কলেজের এক্সকারশন ট্যুর। তো যে শহরটায় আমি যাচ্ছি সেটাতে আমার ইচ্ছে ছিল ওই বাদশাহী আংটি দেখার পর আমি নিজে চাকরি পাওয়ার পর এই জায়গাটা আমি নিশ্চয়ই যাব। হয়তো মানে সেরকমভাবে ইচ্ছেটা যে চাকরি করছি, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, সেটা না, কোনো না কোনোভাবে ইচ্ছেটা পূরণ হচ্ছে। সেটা হচ্ছে কলেজের এক্সকারশন। আমি যেহেতু বিএড করেছি, বিএড করার দরুন এই এক্সকারশনটা আমাদের বাকি ছিল। তো এক্সকারশন আমাদের সেই শহরেই নিয়ে যাচ্ছে। সেই শহর বারবার বলছি কেন, সেই শহরের নামটা তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো। তো আমাদের ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস চলে এসেছিলো 3 নম্বর স্টেশনে কলকাতার। তো লাগেজপত্র নিয়ে একদম পুরো স্টেশন উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তার সঙ্গে আমাদের স্যার ম্যামরা আমাদের সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চও একসাথে দিয়ে দিয়েছিল, সেটাই হাতে নিয়ে সেটা এগিয়ে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। এবার ট্রেনে উঠবো, মাকে আর এত দূর টানা করালাম না, মা যাক দেখা করে সি অফ করে মাকে বললাম মা তুমি চলে যাও, কারণ মারও ওদিকে ট্রেন ধরতে হবে। তো এই ট্রেনটা আমি প্রথমেই শুনেছিলাম যে ভীষণ মানে খুবই আস্তে আস্তে যায় এবং প্রত্যেকটা স্টপেজে যায়। এটা খুবই সত্যি, এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। তো এই জম্মু তাওয়া এটা হচ্ছে ডিরেক্ট কলকাতা টু জম্মুই। জম্মুতে পৌঁছে প্রায় 2 থেকে আড়াই দিন বা 3 দিনের মতন লাগে। তো আমরা যেখানে যাচ্ছি সেটাতে যেতে বা সেই শহরে পৌঁছাতে পুরো 1 দিন সময় লাগবে। তো তোমরা এটা ভেবে হয়তো গেস করে নিতে পারো। যাই হোক, আমাদের স্টেশন কিন্তু ছেড়ে দিয়েছিল আর আমাদের ছিল স্লিপার ক্লাস, মানে আমরা প্রায় 26 থেকে 30 জন মতন স্টুডেন্ট ছিলাম, প্লাস তার মধ্যে স্যার ম্যামরাও ছিল। তো ওভারঅল 30 আপ আমরা ছিলাম, একটা পুরো ইনস্টিটিউট জুড়ে যাচ্ছিলাম। তো স্লিপার ক্লাসেই ছিলাম। তো আজ পর্যন্ত যত এক্সকারশনে গেছি স্লিপার ক্লাসেই গেছি। প্রথম একটু খুব কষ্ট হচ্ছিলো ট্রেনে উঠে, কারণ কলকাতার যা গরম, সেই গরমে স্লিপার ক্লাস মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। তা আস্তে আস্তে ট্রেনটা ছাড়ার পর কষ্টটা একটু কমে গেছিলো। তো তারপরে দুপুর 1টা হতে না হতেই আমাদের যে লাঞ্চটা দিয়েছিল সেটা যেহেতু অনেক সকালে বানানো হয়েছিল, সেই জন্য আমাদেরকে সবাই বলে দিয়েছিল বা স্যার ম্যামরা বলে দিয়েছিল একটু তাড়াতাড়ি তোমরা লাঞ্চটা করে নাও। তো আমি লাঞ্চটাই বক্সটা ওপেন করলাম। তো আমাদের দুপুরে লাঞ্চে দিয়েছিল হচ্ছে বিরিয়ানি। সকালে যে ব্রেকফাস্টটা ছিল সেটার মধ্যে চিপস, কেক, তারপরে একটা প্যাটিস ছিল, সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, অ্যাকচুয়ালি ক্লিপ নিতে ভুলে গেছি ঘুরতে যাওয়ার আনন্দে। যাই হোক, এটা ছিল আমাদের লাঞ্চ, এটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটা টানা দুপুরে ঘুম দিয়েছিলাম। আর তাছাড়া দেখতেই পাচ্ছ মুখ চোখগুলো পুরো লাল হয়ে গেছে, এত গরম ট্রেনের মধ্যে। তাও আস্তে আস্তে বিকেলের সন্ধ্যাটা পড়তে একটু ঠান্ডা হয়েছিল আবহাওয়াটা। তো দুপুরে মানে আমাদের পুরো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো, এত গরম লাগছিল। তো এই যে নিচে স্যার আর আমার বান্ধবী গায়ত্রী, তো আমরা স্যার ম্যাডামদের সাথে একই কোচে পড়েছিলাম। আর বাদ বাকি বান্ধবীরা, আমাদের কোচ ছিল S4 স্লিপার ক্লাসের, আর বাদ বাকি যারা ছিল আমাদের কলেজ বাদ বাকি বান্ধবীরা সেটা অন্য কোচে পেরোছিল। যদিও আমরা তাদের সাথে মাঝে মাঝে দেখা করতে যাচ্ছিলাম। আর এত গরমের মাঝে একটু শসা খেয়ে নিয়েছিলাম পেটটা ঠান্ডা করার জন্য। সন্ধ্যায় যাওয়ার পর তো চা কফি বাঙালি না হলে তো চলেই না। তো চা পেয়ে একদম পুরো মনটা মনে হচ্ছে না যে মাথা যন্ত্রণাটা ছিল গরমে
গরমে সেটা একটু কমবে। আর কুরকুরের প্যাকেটটা খুলে নিয়েছিলাম। আর এই যে ওপরের সেটটা দেখতে পাচ্ছ সাইডের আপার ক্লাসের সেটটা, সেটা ছিল আমার বান্ধবী। তো ও যেহেতু নিচে বসেছিল সেহেতু আমি ছিলাম, আমার সেটটা ছিল নিচে। আমার সেটটা ছিল অ্যাকচুয়ালি মনে পড়ছে না, আমার 83 84 এরকম সামথিং কিছু একটা ছিল। তো যাই হোক, তারপরে রাতের ডিনারটা আমরা দিয়ে দিয়েছিল। ডিনারে ছিল হচ্ছে রুটি আর হচ্ছে ডিম কষা। যদিও এটার মধ্যে একটা জিনিস হয়ে গেছিলো যে প্রথমে যে ডিম কষাটা দিয়েছিল সেটা আসলে অনেকক্ষণ দিয়েছিল, বিকালের মধ্যে দিয়েছিল। তো ততক্ষণে এত গরমে ডিমের যে কষাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো। অবশ্যই এত তেল মশলা রান্নাতে নষ্ট হয়ে যায়। তো তারপরে আমরা যেহেতু অনেকটাই দায়িত্ব নিই এবং আমরা প্রচণ্ডভাবে এতটা সব দিকে আমরা নজর রেখেছিলো আমাদের। তো আমাদের ওই তরকারিটা খেতে বারণ করে দিয়ে আবার ট্রেনের মধ্যে বা যে খাবারের যে থাকে ফুডদের অর্ডার করে দিয়েছিল যে ডিমের ঝোল রান্না করে দেওয়ার জন্য, পাতলা ঝোল। তো এটা একদম পুরো গরম গরম ফ্রেশ ডিমের ঝোল রান্না করে দিয়েছিল। তো 3টে করে রুটি ছিল আর ডিমের ঝোল ছিল। তারপরে রাতে তো আমার নিচের ক্লাসে মনে হচ্ছিলো এই কেউ ধরো পা ধরে টানে। তো যাই হোক, আমি কোথাও যাওয়ার সময় আমার রাতে একদম ঘুম হয় না। তো দেখতেই পাচ্ছ RPF কিন্তু সিকিউরিটিতে ছিলই। তো রাতে আমার ঘুমই হচ্ছিল না, তাই ওদিকে ম্যামরা বলছিলো ঘুমিয়ে যাও, কিন্তু ঘুম না আসলে কী করবো। তাই জানলার ধারে যে স্টেশনগুলো রাতে ঢুকছিল সেগুলো একটুখানি দেখছিলাম। আর রাতে স্টেশন ঢুকলে একটু সতর্ক থাকতে হচ্ছিলো, কারণ নিচে লাগেজ ছিল, হাতে একটা ব্যাগ ছিল। তো একটু তার মধ্যে তো একজন RPF এসে তো আমাকে ডেকেই দিল যে আপনার কিন্তু ব্যাগপত্র আপনার এদিক ওদিক আছে, আপনি একটু সতর্কভাবে জেগে থাকুন। তো তারপর থেকে ঘুমটা আসতে অনেক দেরি হয়েছে। তার মধ্যে এই জম্মু তাওয়াই এক্সপ্রেসটা তো প্রায় পরেশনাথ, গয়া, কাশী, বেনারস, অযোধ্যা সবার ওপর দিয়ে যায়। এবং এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করবো, স্লিপার ক্লাসের অবস্থাটা কী হয় ট্রেনে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরই প্রায় মোটামুটি 9টা কি 8:30 থেকে 9টার মধ্যে অযোধ্যা ঢুকে গেছিলো। এই পুণ্যভূমিতে যখন ঢুকছিল তখন ভিডিও না করলে হয়, দূর থেকেই মন প্রাণ ভরে রাম মন্দিরের উদ্দেশ্যে নমস্কারটা দিয়ে দিয়েছিলাম। যে সকাল সকাল উঠেই পুণ্যভূমির ওপর দিয়ে যখন যাচ্ছিলাম একটা আলাদা ফিল হচ্ছিল। চারিদিকেই দেখতে পাচ্ছ হনুমানজি বাহনরা কিন্তু চারিদিকেই ঘুরে বেড়াচ্ছিল। আর স্টেশনটা আস্তে আস্তে এখনও অনেক কাজ হচ্ছিলো দেখতে পাচ্ছিলাম। তো এতদিন দূর থেকে অযোধ্যা তো কাছ থেকে দেখতে পেরে ভীষণ ভালো লাগছিল। খাচ্ছে কিন্তু হ্যাঁ রে, ফটো তুলছে। এই মমিটা বিস্কুটটা দে একটা, আরে ওই হনুমানকে দেবো। এই দাঁড়া, আমার কাছে আছে। না বাউলি খাচ্ছে মমিতা। ছুড়ে দিতে হয়, এনে না বলে কি হাত দিয়ে নিয়ে যাবে তোর? ও হিন্দি বললে ওকে ছুড়ে দিতে হবে, তো নিয়ে নেবে পট করে। এই না দে না বিস্কুটটা। তো এরপর তো বান্ধবীরা আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম যে লখনৌটা আর হয়তো বেশি দেরি নয় পৌঁছেই যাবো। তাও প্রচণ্ড গরম লাগছিল। তবে এদিক থেকে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে ওখানকার বাড়িগুলোতে কিন্তু জানলা থাকে না। এই অবজারভেশনটার পিছনে কী কারণ আছে তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো। তার মধ্যে দেখো 1 ঘন্টা আগে পুরো ট্রেনটা আমাদের লখনৌ স্টেশনে পৌঁছে দিয়েছিল। আমাদের পৌঁছানোর কথা ছিল 12:40 দুপুরে, তার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম ঠিক 1 ঘন্টা আগে। তো দেখতেই পাচ্ছ লখনৌ শহরটার মধ্যে কিন্তু খুব ব্যস্ততা, কারণ যারা জম্মুর ওদিকে যাবে তারা ট্রেন ধরছিল। আর এদিকে স্যার আমাদের অন্য কোচে যারা ছিল তাদেরকে ফোন করে খবর নিচ্ছিল। আর দেখো ঘড়িতে পুরো 11:41 বাজে, পুরো 1 ঘন্টাকে পৌঁছে যেতে আমাদের কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট হয়েছিল। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো ডেস্টিনেশনটা কি তোমাদের আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই জানাবো। আর দেখো ব্যাগপত্র নিয়ে কিন্তু আমরা নতুন শহর এক্সপ্লোর করতে একদম রেডি, সাথে থেকো।